আসসালামু আলাইকুম সবাইকে। আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমি এক্স্যাক্টলি যে রুটিনে পড়ে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, আজকের এই ভিডিওতে সেই রুটিনটাকে ব্রেকডাউন করব। মেবি ইউ মে গেট সাম আইডিয়া ফ্রম মাই ভিডিও। তুমি আমার সেই ভিডিও বা আমার পড়ার রুটিনটা দেখে কিছুটা আইডিয়া পেতে পারো, যেটা তুমি তোমার নিজের অ্যাডমিশন জার্নিটাকে অর্গানাইজড করার ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। সো এটা হচ্ছে যে রুটিনে আমি পড়েছিলাম, সেই রুটিনটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এইচএসসির টাইমে আমি কিভাবে পড়তাম, আর অ্যাডমিশনের যে টাইমটা ছিল সেই টাইমে আমি কিভাবে পড়েছি। সো মানুষের সাধারণত বিশ্ববিদ্যালয়ের ভর্তি যাত্রাটা শুরু হয় এইচএসসি পরীক্ষার মাধ্যমে, বা এইচএসসিতে থাকাকালীন সময়ে পরীক্ষার মাধ্যমে মূল যাত্রাটা শুরু হয়। বাট এইচএসসিতে থাকতেই যারা চান্স পায় তারা মোটামুটি পড়ে। সো আমিও এর ভিন্ন কেউ ছিলাম না। আমার যাত্রাটা শুরু হয়েছিল প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে। সো প্রশ্ন ব্যাংক হচ্ছে এমন একটা বই, যে বইয়ের মধ্যে বিগত বছরগুলোতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন দেয়া আছে, এমসিকিউ এবং রিটেন সবই দেখতে পারবা। এবং এই প্রশ্নগুলা কোথা থেকে এসেছে, এটা কিভাবে উত্তরটা সঠিক হয়েছে, ব্যাখ্যাগুলো প্রশ্ন ব্যাংকে দেয়া থাকে। এখন অনেকেই বলে, ভাইয়া প্রশ্ন ব্যাংক আমি কোত্থেকে কিনবো? মানবিকের জন্য প্রশ্ন ব্যাংক হচ্ছে বি ইউনিটের, যেটা মানবিক এবং বিজ্ঞান ও ব্যবসায় থেকে বিভাগ পরিবর্তন করে দেয়া যায়। সেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রশ্ন থাকে। আর আরেকটা পার্ট হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার, যেখানে বাণিজ্যর স্টুডেন্টরা পরীক্ষা দেয়, এটাকে সি ইউনিট বলা হয় বা গ ইউনিট। সেখানে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, এই 6টা থেকে যে কোনো 5টা অ্যান্সার করতে হয়। মার্কেটিং এবং ফিনান্স অপশনাল অনুযায়ী যে কোনো একটাকে বাদ দেওয়া যায়। সো এই এইচএসসিতে থাকাকালীন সময়ে তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়বা, তখন এই বইগুলো থেকে কিভাবে প্রশ্ন হয়, লাস্ট 10, 15, 20 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন প্রশ্নগুলো এসেছিল, সেগুলো কিভাবে তুমি উত্তর করবে, কোন টপিক থেকে এসেছে সেটা তুমি বুঝতে পারবে। সো আমি এইচএসসিতে থাকাকালীন সময়ে মূলত প্রশ্ন ব্যাংক পড়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। প্রশ্ন ব্যাংক থেকে আমি খুব সহজেই কিছু টপিককে সিলেক্ট করে ফেলেছি, আমি যেগুলো দেখেছি যে আমার এইচএসসির সিলেবাসের সাথে প্রাসঙ্গিক। এবং তুমিও যদি আজকের দিনে প্রশ্ন ব্যাংক পড়ে রিসার্চ করো, তাহলে দেখবা অ্যানালাইসিসে ওই টপিকগুলোই বেরিয়ে আসে। বিশেষ করে তুমি যদি টপিক সিলেকশন করো, তাহলে দেখবা তোমার যে বাংলা ফার্স্ট পেপার আছে, অর্থাৎ বাংলা গদ্য পদ্য, তুমি যদি ভালো করে বাংলা গদ্য পদ্য পড়ো, তাহলে দেখবে ওই গদ্য পদ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি প্রশ্ন আসছে। তোমার গদ্য পদ্যে যেই টপিকগুলো দেয়া আছে ফার্স্ট পেপার বইয়ের, সেগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়। তাহলে আমি করেছিলাম কি, আমি এইচএসসিতে থাকতেই গদ্য পদ্য ভালোভাবে পড়ে নিয়েছিলাম, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরবর্তীতে আমার এই দিকে বেশি একটা এফোর্ট দিতে না হয়। এর বাইরে আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজি মুখস্থ আইটেম থেকে প্রশ্ন আসে। সো আমি চিন্তা করলাম যে এইচএসসি পরীক্ষার পরে এই অল্প সময়ে এত মুখস্থ আইটেম হয়তো আমি শেষ করতে পারবো না। তাই এইচএসসিতে থাকাকালীন সময়ে আমি ইংরেজি তোমার হচ্ছে ভোকাবুলারির জন্য সাইফোর স্টুডেন্ট ভোকাবুলারি বইটা পড়েছিলাম। তারপর হচ্ছে আমি আমাদের এইচএসসির বইয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ছিল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়েছিলাম। আমি সেইখান থেকে এইচএসসির বই থেকে কিছুটা পড়ে আগে নিজেকে এগিয়ে রেখেছিলাম। বিশেষ করে হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ যে টপিকগুলো আমার এইচএসসির সিলেবাসের সাথে মিলে। যেমন বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য, নাটক, উপন্যাস পড়লে ঢাবিতে হুবহু এই কি সিলেবাস, একই পড়া। আবার ইংরেজির ক্ষেত্রে তুমি যদি প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, কিংবা তুমি যদি হচ্ছে পাংচুয়েশনটা পড়ো, তুমি যদি হচ্ছে ধরো মডিফায়ারটা পড়ো, তুমি যদি হচ্ছে প্রিপোজিশন বাইরে যদি প্রোনাউন রেফারেন্সটা পড়ো, তাহলে এগুলো কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আছে। অর্থাৎ তুমি যদি স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস, প্রিপোজিশন, আর্টিকেল, তারপর হচ্ছে তোমার ভালো করে যদি তুমি ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, যে আইটেমগুলো তোমার এইচএসসির সিলেবাসে আছে, সেন্টেন্স কানেক্টরস, এগুলো যদি পড়ো তাহলে অ্যাডমিশনে কভার হচ্ছে। তার মানে এইচএসসির ইংরেজি গ্রামার ভালো করে পড়লে, এইচএসসির ইংরেজি ফার্স্ট পেপারটা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন তুমি কমন পাচ্ছ। তার মানে আমি টপিক সিলেক্ট করে যেই টপিকগুলো আমার এইচএসসিতে থাকাকালীন সময় পড়লে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এগিয়ে থাকবো, সেগুলো পড়া শুরু করি। আমি বাংলা সেকেন্ড পেপারে বিশেষ করে সমাস, তারপর হচ্ছে বাংলা বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম, পদ প্রকরণ, উপসর্গ, পারিভাষিক শব্দ, সেগুলো পড়ে নিয়েছিলাম। কারণ আমি দেখেছি এইচএসসির এগুলো ভালো করে পড়লে বিশ্ববিদ্যালয়ে আসে, তাই এইচএসসিতেই ভালো করে পড়ে ফেলেছিলাম। তারপরে দেখো ইংরেজি মুখস্থ আইটেম তো আমি বলেছি, ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস। আমি এইচএসসিতে থাকতেই এইচএসসির পড়ার ফাঁকে ফাঁকে পড়ে ফেলতাম। আর সাধারণত জিকের জন্য আমি এইচএসসির গ্রুপ সাবজেক্টগুলো ভালো করে পড়েছিলাম, যেমন ইতিহাস,
তারপর হচ্ছে পৌরনীতি, যুক্তিবিদ্যা, তারপর হচ্ছে তোমার সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, এগুলো পড়লে তুমি দেখবা ঘুরিয়ে পেঁচিয়ে জিকেটা অনেকটা কাভার হয়ে যায়। এবং আমি প্রশ্ন ব্যাংক যেহেতু পড়েছিলাম, জিকে সম্পর্কে একটা ধারণা ছিল। সো আমি এইচএসসিতে থাকাকালীন সময় আমার পড়াটাকে দুইটা ভাগে ভাগ করেছিলাম, যেটাকে 80-20 করে। আমি প্রতিদিন 20% পড়তাম বিশ্ববিদ্যালয়ের পড়া, 80% পড়তাম আমি আমার এইচএসসির পড়া। অর্থাৎ দেখা যেত প্রতিদিন যদি আমি পড়াশোনা করি তাহলে 4 থেকে 5 ঘন্টা আমি পড়তাম হচ্ছে আমার এইচএসসির পড়া। রেগুলার 4-5 ঘন্টা করে পড়লে এইচএসসির পড়া শেষ হয়ে যায়। আর বাকি আমি 2 থেকে 2.5 ঘন্টা সময় চেষ্টা করতাম হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের পড়াটা একটু একটু করে পড়ে এগিয়ে দেখি। সো এইভাবে যখন আমি এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে একটু একটু করে পড়াটাকে এগিয়ে নিতে থাকলাম, তখন দেখা গেল যে এইচএসসি পরীক্ষার সময় আমার এইচএসসির সিলেবাস তো শেষ হলোই, আমি বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে অনেকটা এগিয়ে রাখতে পেরেছিলাম। সো এই অনুযায়ী আমি পরীক্ষা দিলাম। এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ড থেকে আমি মোটামুটি তৎকালীন সময়ে 4.58 পেয়েছিলাম। এইচএসসি পরীক্ষায় পেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই এবং আমার এসএসসিতে ছিল 4.56। তার মানে দেখো দুইটাতেই আমি A+-এর কম পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং তোমার হচ্ছে সি ইউনিট দুই জায়গাতেই, মানে ডি ইউনিট ছিল তখন, বিভাগ পরিবর্তন, 2 জায়গায় চান্স পেয়েছিলাম। সো এটা ছিল আমার এইচএসসির পড়ার রুটিন। এইচএসসিতে এক্স্যাক্টলি এইভাবে পড়েছিলাম। সপ্তাহে শুক্রবারে আমি রিভিশন দিতাম আগের সব পড়া। তারপর হচ্ছে নিয়মিত আমি যেই টিচারের কাছে ইংরেজি প্রাইভেট পড়তাম সেখানে যেতাম, নিয়মিত আমি পরীক্ষা দিতাম, নিয়মিত রিভিশন দিতাম, নিয়মিত রিভিশন, পরীক্ষা এবং রুটিন করে পড়ার মাধ্যমে আমি রেগুলার যেহেতু পড়াশোনায় ধারাবাহিক ছিলাম, আমার সিলেবাস শেষ হয়ে গিয়েছিল। তারপরে আসলে অ্যাডমিশনের পালা। অ্যাডমিশনে আমি যে কাজটা করেছি, আমার মোটামুটি অনেক পড়া আগেই গুছানো ছিল, যেহেতু আমি এইচএসসিতে থাকাকালীন সময় পড়েছি। আমি অ্যাডমিশনে ঢাকায় এসেছিলাম, ফার্মগেট এসে কোচিংয়ে ভর্তি হয়েছি এবং সেখানে কোচিংয়ে ভর্তি হওয়ার পরে কোচিংয়ে যে ক্লাসটা হতো, সেই কোচিংয়ে যে শিট দেওয়া হতো, আমি প্রতিদিন কোচিংয়ের ক্লাসের শেষে সেই শিটটা শেষ করে ফেলতাম। এখন কোচিংয়ের শিটে ধরো সে আজকে আমাকে নাউন পড়ানো হচ্ছে, সো আমি এই নাউনটা কোচিংয়ের শিট শেষ করার পরে আমি অ্যাডমিশনের বই থেকে আবার পড়তাম। এতে আমার রিভিশনও হতো এবং একটা টপিক 2 জায়গা থেকে পড়া হয়ে যেত। আমি তৎকালীন সময়ে ইংরেজি, আমার কাছে 2-3টা বই ছিল। আমার কাছে ইংরেজি তোমার কম্পিটিটিভ এক্সাম ছিল, ইংরেজি বিচিত্রা বই ছিল, অ্যান্ড্রয়েড বইটাও আমার কাছে ছিল। সো আমার কাছে 2-3টে বই ছিল। সবগুলো বইয়ে দেখবা যে বেসিক জিনিস একই রকম দেয়। সো আমি একটা পড়া অ্যাডমিশনের বই থেকেও পড়তাম, আবার কোচিংয়ের লেকচার শিটটাও শেষ করতাম। সেমভাবে সাধারণ জ্ঞানও, বাংলা ধরো আজকে আমাকে কোচিংয়ে পড়ানো হয়েছে বাংলা বানানের নিয়ম। সো আমি বাংলা বানানের নিয়মটা কোচিং থেকে পরে আসার পর কোচিংয়ের শিটটাকে আগে শেষ করতাম, কারণ পরের দিন কোচিংয়ে পরীক্ষা থাকতো, পরীক্ষায় ভালো করতে হবে এই চিন্তা থাকতো। বাংলা বানানের শিটটা পড়ার পরে আবার বইয়ে দেখতাম যে বইয়ের মধ্যে ব্যতিক্রম কী আছে। তখন শিটে বা বইয়ে যদি কোনো প্রশ্ন নিয়ে দ্বন্দ্ব বা ভুল থাকতো সেটা বের করতে পারতাম। আমার অ্যাডমিশনের জার্নিটা পুরোটাই গিয়েছে কোচিংয়ের লেকচার শিট। তুমি হয়তো অনলাইনে এখন কারো কাছে ভর্তি হতে পারো, ওই শিটটা শেষ করবা শুরুতে, এরপর ওই একই টপিক অ্যাডমিশনের বই থেকে শেষ করবা। এতে তোমার পড়াশোনাটা খুব সুন্দরভাবে স্মুথলি সামনের দিকে এগিয়ে যাবে। এই একটা কাজ করতে পারো যে কাজটা তোমাকে অনেক বেশি আউটপুট দিবে। এর বাইরে আমি যে কাজটা করতাম, আমি হচ্ছে রিভিশন দিতাম। সো ধরো আমাকে 1 সপ্তাহে যা পড়ানো হয়েছে, আমি সাধারণত ওই 1 সপ্তাহে আমাদের প্রতিদিন আমাদের সপ্তাহে 3টা ক্লাস হতো, একটা বাংলা, একটা ইংরেজি, একটা জিকে। সো আমাদের টোটাল অফলাইনে তুমি ফার্মগেটে কোচিং করলে দেখবা যে ইংরেজির 10-15টা লেকচার হয়, সাধারণ জ্ঞানের 15, 17 বা 20টা হয়, আর বাংলার এরকম সেকেন্ড পেপারের 12 থেকে 15টা লেকচার হয়। আর ফার্স্ট পেপার অনেক অফলাইন কোচিংয়ে পড়াই না, কিছু কিছু জায়গায় পড়ানো হয়। সো এইভাবে আমরা প্রিপারেশন নিয়েছিলাম। প্রতি সপ্তাহে একটা বাংলা, একটা ইংরেজি, একটা জিকে ক্লাস ছিল। সো দেখা যেত সপ্তাহ শেষে আমি ওই সপ্তাহের সব পড়া শুক্রবারে রিভিশন দিতাম, যে এই সপ্তাহে যা যা পড়েছি সব A to Z পুরো শিট, পুরো বই আমি রিভিশন দিব। সো তুমি এই কাজটা করতে পারো নিয়মিত। তোমার পড়াশোনার বাইরে তুমি সপ্তাহে একটা দিন রাখতে পারো যেই দিন আমি সব পড়ে শেষ করব। সো আমি হচ্ছে সপ্তাহে একদিন পড়তাম, আবার 14 দিন শেষ হলে আমি 15 নাম্বার দিন গত 14 দিনের সব পড়া পড়তাম, আবার 21 দিন পর আমি গত 21 দিনের সব পড়া পড়তাম। যখন 1 মাস হয়ে যেত তখন আমি যেটা করতাম, গত 1 মাসে যা পড়েছি এবং শিখেছি তা 3 দিন সময় নিয়ে রিভিশন দিতাম। অর্থাৎ গত 1 মাসের সব পড়া 3 দিনে আমি রিভিশন দিতাম। অর্থাৎ যত বেশি রিভিশন দিবা তত বেশি মনে থাকবে। নিয়মিত পরীক্ষা দিতাম, পরীক্ষায় যে ভুলগুলো হতো সেগুলোকে শুধরে নিতাম। তার মানে আমার পড়ার রুটিনটাই ছিল এরকম, কোচিংয়ে যেতাম, প্রতিদিন ক্লাস করতাম, কোচিংয়ের শিটটা বাসায় শেষ করতাম, ওই একই শিট আবার বই থেকে পড়তাম, একই টপিক আমার রিভিশন হয়ে যেত এবং আমি
চেষ্টা করতাম কোচিংয়ের পরীক্ষাগুলোয় সবগুলোতে অ্যাটেন্ড করতে, এবং বাকি যে সময় ছিল সপ্তাহে 3 দিনে 3টা ক্লাস করার পরে তো বাকি সময় ফ্রি, বাকি সময়টাতে আমি প্রশ্ন ব্যাংক পড়তাম, ভোকাবুলারিগুলো রিভিশন দিতাম, সাধারণ জ্ঞান নিজে নিজে একটু পড়ে এগিয়ে রাখতাম, অর্থাৎ সিলেবাসের বাইরে আমি নিজে নিজে একটু একটু করে পড়তাম। আর কোচিংয়ের ওই শিট এবং টপিক পড়লে কাভার হয়ে যেত। সো তুমি যদি অনলাইনে বা অফলাইনে কোথাও ভর্তি হও, কোচিংয়ের ওই লেকচার শিটগুলোই যদি ভালো করে পড়ো আর সাথে বই থেকে একটু সাপোর্ট নাও, তাহলেই 3-4 মাস পরে তোমার বিশ্ববিদ্যালয়ের পুরো জার্নিটা শেষ হয়ে যাবে। আর এখন যেহেতু রিটেন আছে, ইংরেজি বেসিকে যাদের দুর্বলতা আছে, রিটেনটাকে এখন থেকে ব্যালেন্স করে পড়ে এগিয়ে নিতে পারলে আমি বিশ্বাস আমার মতো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 ইউনিটেই চান্স পাবা। সো এইচএসসি রিটেনটা ছিল, মানে রুটিনটা ছিল অনেকটা এরকম, অ্যাডমিশনের রুটিনটা ছিল এরকম, এবং এইভাবে পড়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এবং তোমাদের জন্য আমি যে রুটিনে যেই টেকনিকে পড়ে চান্স পেয়েছি এবং আমাদের ব্যাচে পড়িয়ে যাদেরকে আমরা পরবর্তীতে চান্স পাইয়েছি, তাদের রূপরেখা অনুযায়ী তোমাদের জন্য আমরা একটা কোর্স ডিজাইন করেছি, যেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিট। এটা এইচএসসি পরীক্ষার পরে শুরু হয় মূলত। এখানে আমরা বাংলার ক্লাস নিই 50টা, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপর হচ্ছে আমাদের সলভ ক্লাস, এরপর হচ্ছে ইংরেজির ক্লাস নিই 50টা, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রিটেন, এবং সাধারণ জ্ঞানের ক্লাস হয় 50টা। আমাদের কোর্স ফি হচ্ছে 6000, কিন্তু ডিসকাউন্টে আমরা নিচ্ছি 3000। আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট হয় 20টি, প্রতিটা ক্লাসের পরে কিন্তু আবার পরীক্ষা হয়। 50টা ক্লাস মানে এখানে আলাদা 50টা পরীক্ষা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা হবে আরও 20টা। একেবারে তোমার মনে হবে তুমি আমাদের কাছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 বার পরীক্ষা দিচ্ছ। এর বাইরে আমাদের এই 2টা নাম্বারে বিকাশ আছে, নগদ আছে এবং পার্সোনাল নাম্বার, তুমি এগুলাতে ফোন দিয়ে কথা বলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের এই কোর্সের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয়, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে, ক্লাস শেষে লেকচার শিট দেওয়া হয় এবং প্রতিনিয়ত পরীক্ষার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করে দেওয়া হবে। যারা ব্যবসায় শিক্ষা শাখার আছে তাদের বাংলা ক্লাস হয় 50টি, ইংরেজির 50টি, হিসাব বিজ্ঞানের 30টি, ম্যানেজমেন্ট, ফিনান্স এবং মার্কেটিং ক্লাস হয় 25-25 করে। আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে তোমার 3000 টাকা, এবং তুমি 3000 টাকায় সি ইউনিটের পাশাপাশি বি ইউনিটের কোর্সটাও ফ্রি পেয়ে যাবা অল্প সময়ের জন্য এই অফারটা। এবং ভর্তি কার্যক্রম চলতেছে। আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট হবে 20টি, এবং যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা নিচের 2টা নাম্বারে কল দিতে পারো। এই ব্যাচে যারা ক্লাস নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ডেমো ক্লাস দেখে আমাদের বোঝানো দক্ষতা এবং আমাদের পড়ানোর কোয়ালিটি এনশিওর করে তুমি কোর্সে ভর্তি হতে পারো। বিগত বছরগুলোতে অনেকে বিশ্বাস রেখে পড়াশোনা করে চান্স পেয়েছে। আমার বিশ্বাস এবার চান্স পাবা তুমি, এবার সফল হতে যাচ্ছ তুমি। আসসালামু আলাইকুম।